প্রিয় ছাত্ররা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা ক্লাস 11-এর পরীক্ষা দিয়েছো, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আগেই একটা বিশেষ পরিস্থিতিতে তোমাদের কিন্তু শেষের পরীক্ষা দুটো হয়নি। অনেকের দুটো, অনেকের তিনটে। কারণ সেই কোভিড-19 এই কারণে গোটা দেশব্যাপী লকডাউন চলছে। তোমরা ইতিমধ্যে শুনেছ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তোমাদের বোধহয় একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে। অতএব বুঝতে পারছো যে আমরা নিঃসন্দেহে দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 ক্লাসে পড়াশোনা শুরু করে দিতে পারি। কারণ আমাদের পড়াশোনায় লকডাউন থাকতে চলবে না, আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী বাংলা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি একটু আলোচনা করব এবং আমরা পড়ার বিষয়ে প্রবেশ করব। তোমাদের দ্বাদশ শ্রেণীর যে বাংলার সিলেবাস একেবারে ওই একাদশ শ্রেণীতে যেমন ছিল 80 তোমাদের রিটেন পরীক্ষায় আর 20 প্রজেক্ট, এখানেও সেইভাবে আছে দ্বাদশ শ্রেণীতে। আমরা দ্বাদশ শ্রেণীতে যে গদ্য পড়ব, 3টে গদ্য আছে আমাদের। তার মধ্যে একটি হচ্ছে কে বাঁচায় কে বাঁচে, একটা আছে ভাত, আর একটি ভারতবর্ষ। আজকে তোমাদের আমি আমাদের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে পড়ব, আলোচনা করব। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, মূল গ্রন্থ মহামন্বন্তর। এবং দেখো, তোমাদের কাছে হয়তো বই নেই, বই বের করতে পারো। প্রথম গল্প আমি কম্পিউটার স্ক্রিনেও তোমাদের পাঠ্য তুলে দিয়েছি, সেখান থেকে তোমরা পড়া দেখতে পারো, পড়তে পারো। আমরা বিষয়ে প্রবেশ করার আগে কতগুলি কথা একটু জেনে নিই। যদি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এই ঔপন্যাসিক সাহিত্যিকদের আমরা বাদ দিই, তাহলে দেখব এদের পরবর্তী বাংলা সাহিত্য যে 3 সাহিত্যিকের লেখনীতে সমৃদ্ধ হয়েছে, আরও স্পষ্ট করে বলতে পারি যে নতুন ভাবনা, নতুন বিষয় এসেছে। সেই 3 ব্যক্তিত্বকে আমরা ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলে থাকি। কেউ বলতে পারবে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কে কে? কে কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা পরে যখন আমরা আলোচনা আসবো, আমরা দেখব যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বঙ্কিম, রবীন্দ্র, শরৎচন্দ্র এদের যে সাহিত্যের ধারা, এ থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধারা। বলতে পারি এই 3 বন্দ্যোপাধ্যায় 3টে বিশেষ ধারা বা তাদের সাহিত্যের মধ্যে আমাদের বাংলা সাহিত্য 3 ভাবে সমৃদ্ধ হয়েছে। আমাদের আজকে আলোচিত বিষয় যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায়, আমি তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই সীমাবদ্ধ রাখবো বা থাকবো। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই জীবনকালকে বলি আমরা 1908-1956, খুব সংক্ষিপ্ত জীবন, মাত্র 48 বছর। তার মধ্যে 1928 তার প্রথম রচনা, প্রথম গল্প অতসীম আমি যদি বাদ দিই আমরা, তাহলে 20 বছর। এই 20 বছর সাহিত্য জীবনে, সাহিত্য কর্মের জীবনে তিনি বাংলা সাহিত্যে অসাধারণ একটা নতুন দিক আমদানি করেছেন। আমরা দেখব তার সাহিত্য যদি দেখি আমরা কি আছে, যে মনোবিকলন বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, অর্থাৎ তার উপন্যাস গল্প পড়ি, দেখব আমরা যে তার উপন্যাসে, তার গল্পে বাইরের ঘটনার চেয়ে মনস্তাত্ত্বিক যে ঘাত প্রতিঘাত, সেই ঘাত প্রতিঘাতে কিন্তু গল্পের গতিকে নির্দিষ্ট করেছে, চালিত করেছে। যেমন দেখো, আমরা বলি বিগত শতকের শ্রেষ্ঠ উপন্যাস পুতুল নাচ ইতিকথা, দেখবে সেখানে বাইরে কাহিনী নেই, পদ্মা নদীর মাঝিও চাই,
সেখানে কিন্তু কেন্দ্রীয় চরিত্রে বা অন্য যে চরিত্রগুলি আছে তাদের যে মনস্তাত্ত্বিক ভাবনা সংঘাত, সেই সংঘাতে কিন্তু গল্পের কাহিনী, গল্পের গতি প্রাণ পেয়েছে। আমাদের গল্প কিন্তু তার ব্যতিক্রম নয়। ইতিপূর্বে কিন্তু বাংলা সাহিত্যে আমরা এই ধারাটি, এই ভাবনাটি কিন্তু আমরা দেখলেও সেই স্পষ্ট সেভাবে দেখতে পাই না। এখানে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার স্বতন্ত্র। আমাদের গল্প কে বাঁচায় কে বাঁচায় লিখে দিয়েছি, তার মূল গ্রন্থ মহামন্বন্তর 1944। এই 1944 যে পটভূমিতে গল্প লেখা হয়েছে, এটা আলাদা তাৎপর্য আছে। খেয়াল করে দেখো, 1938, 1945 কী জন্য বিখ্যাত? না, এই সময়কালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন আমাদের বাংলা কিন্তু ঠিক শেষের দিকে একটা ভয়াবহ দুরবস্থার সম্মুখীন হয়েছিল, যেটাকে তোমরা জানো 1350-এর মন্বন্তর। এই 1350-এর মন্বন্তর 1943-44 এই সময়ে, সেই সময় পটভূমিতে কিন্তু আমাদের এই কে বাঁচায় কে বাঁচে গল্পটি লেখা, এবং তারপরে মহামন্বন্তর গ্রন্থে, যদিও এখন আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের সমগ্র এই গ্রন্থটিতেও আমরা এই গল্পটিকে পাব। অর্থাৎ একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একদিকে ইংরেজ সরকারের খাদ্য সঞ্চয় তার সৈন্যদের জন্য, তার যুদ্ধ পরিচালনার জন্য, অন্যদিকে সেই সময় একটা সেই আমাদের ওই পূর্ব মেদিনীপুর বা ওই অঞ্চল দিয়ে একটা সাইক্লোন, বড় ঘূর্ণিঝড় হয়েছিল। এর ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। বুঝতে পারছ, একদিকে সেই প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে রাষ্ট্রীয় বিপর্যয়, ইংরেজ সরকারের খাদ্য সংরক্ষণ, খাদ্য সঞ্চয় করা তার সৈনিকদের জন্য। এর ফলে বাংলার বুকে নেমে এসেছিল ভয়াবহ দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষের পটভূমিতে তোমাদের এই কে বাঁচায় কে বাঁচে গল্পটি লেখা। আগে বলেছি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে বাইরের ঘটনার যে চরিত্রের যে অন্তর্নিহিত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বই কিন্তু সেই কাহিনীর গতিকে ত্বরান্বিত করে, কাহিনীর গতিপথ নির্দিষ্ট করে। আমাদের গল্প তার ব্যতিক্রম নয়। এই গল্পে দেখব আমরা কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়। আসলে মৃত্যুঞ্জয়ের যে স্বপ্ন আর স্বপ্নভঙ্গ, এই আসলে কিন্তু আর কিছুই না। বলতে পারি মধ্যবিত্ত বাঙালি মানসিকতার যে বিপর্যয়, স্বপ্নালুতা এবং সেই স্বপ্ন ভঙ্গের যে বেদনা, সেই কাহিনী কিন্তু মৃত্যুঞ্জয়ের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন। কীরকম আমরা আগে এটা বলে নিই। গল্প সাধারণত এইরকম যে মৃত্যুঞ্জয় এক সওদাগরি অফিসে চাকরি করে। পারিবারিক অবস্থা সচ্ছল, ভাই, বাড়ির চাকর আর সব মিলেই বেশ চলছিল। তো একদিন এই মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে ফুটপাথে এক মুমূর্ষু দুর্ভিক্ষ পীড়িত মানুষকে দেখতে পায়। ব্যাস, এই দেখেই তার কী প্রতিক্রিয়া হলো, সেই প্রতিক্রিয়ায় কিন্তু গল্পের পরিণতি। আমরা গল্পের প্রত্যেকটি লাইন পড়ব, ঘটনা পড়ব, ব্যাখ্যা করতে করতে এগোবো। বুঝতে পারছি এত বড় গল্প আমাদের একদিনে হবে না। আমরা চেষ্টা করব যথাসম্ভব দ্রুত শেষ করা যায়। আমরা গল্প পড়ার পরে এর যে প্রশ্নগুলি হয়, যে প্রশ্নগুলি আমাদের তৈরি করতে হবে, সেই প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা বই খুলে বসো, তাদের বই সামনে নেই, তারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখো, আমরা পড়ছি। কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়, মূল গ্রন্থ মহামন্বন্তর, 1944-এ প্রকাশিত। সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারের মৃত্যু। লাইনটা দাগিয়ে রাখো। আমরা জানি ছোট গল্প কী হবে, ছোট গল্পের প্রথম বাক্যটি হবে জ্যামুক্ত তীরের মতো। তীর কী হয়, ছোট হওয়ার পরেই নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে আঘাত করে, বিদ্ধ করে,
আমরা দেখব যে ছোটোবেলার প্রথম বাক্যটিও তাই। আমরা এই বাক্যটিতে বুঝতে পারছি যে গল্পের কেন্দ্রীয় চরিত্র, গল্পের কেন্দ্রীয় বক্তব্য কী হবে বা আমাদের কোথায় নিয়ে যাবে এই গল্প। এবং মৃত্যুঞ্জয় কী দেখলো? অনাহারে মৃত্যু, এটাই তার প্রথম দেখা। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাথে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। শুনেছে, পেপারে পড়েছে, বন্ধুর মুখে শুনেছে, আলোচনায় শুনেছে, কিন্তু চোখে দেখেনি। বুঝতে পারছো? শোনা দেখার যে একটা বিভেদ সীমারেখা থাকে, আজকে যেন মৃত্যুঞ্জয় সেই শোনার দেখার এই বিবাদ ভঞ্জন হলো। সে প্রথম দেখলো সে মৃত্যুর দৃশ্য। এবং লেখক বলেই দিয়েছেন না দেখা কারণটা কি। কি বলছেন? ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, বেশি হাঁটতে হয় না। কেন? নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। অর্থাৎ ফুটপাথে হাঁটতে হলে কী বলছেন? আসলে সেই সময় এরকম পথে ঘাটে এরকম মৃত্যুর দৃশ্য, মুমূর্ষু মানুষের দৃশ্য, অনাহারের দৃশ্য কিন্তু মানে খুব অপ্রতুল নয়, মানে দেখা যেত না তা না, দেখা যেতই, খুব স্বাভাবিক ছিল। যেহেতু তাকে বের হতে হয় না, অতএব সে দেখতে পায়নি। কীরকম? কেন? বলছেন লেখক, বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটে সে ট্রামে ওঠে। বাড়ি থেকে বের হয়, বেরিয়ে একটু দূরে হয়তো দেখা যাবে তার ট্রামে ওঠার স্ট্যান্ড, সেখানে সে ট্রামে উঠছে। নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। তাকে বেশি ওই ট্রাম থেকে নামার পরে দুপা হাঁটতে হতে হয় না, যেখানে নামে দুপা এগিয়ে সে অফিসে ঢুকছে। বাড়িটাও তার শহরে এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই। বুঝতে পারছেন? গলির মধ্যে হয়তো বাড়ি, সেখানে দুপায়ে রেলে বড় রাস্তা, তাকে ট্রামে উঠতে হয়, অফিসে যায়, আবার সে ট্রামে ওঠে, নামে দুপা হেঁটেই গলির রাস্তায় বাড়িতে ঢুকে যায়। লোকে মরতেও যায় না বেশি। বুঝতে পারছো? ফুটপাথে যে সেই নিরন্ন বুভুক্ষ অসহায় থাকে, গলির গুপিতে আসে না, অতএব মৃত্যুঞ্জয় দেখা হয় না। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। আমরা চরিত্রে গিয়ে পরে দেখব। আগে বলেছি যে সে কিন্তু মধ্যবিত্ত স্বচ্ছল পরিবার। তার বাড়ির বাজার কেনাকাটা তার ভাই করে, তার চাকর আছে। বুঝতে পারছো যে ঠিক মধ্যবিত্তদের মধ্যে স্বচ্ছ সেই পরিবারেরই সদস্য মৃত্যুঞ্জয়। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। আগেই বলেছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে সে প্রাগৈতিহাসিক পড়ো, সরীসৃপ পড়ো, পাশফেল, যে কোনো গল্পে যাও, সেখানে কিন্তু দেখবো আমরা যে কেন্দ্রীয় চরিত্রগুলি বা অন্য চরিত্রগুলিও তাই, তাদের কিন্তু মনের মধ্যে কোনো বাইরের ঘটনার যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাই কিন্তু গল্পের কাহিনী, তাই গল্পের গতি। এখানেও কিন্তু তাই। কীরকম? কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। ভাবতে পারছো? তার দেহে আঘাত লাগেনি, কিছুই হয়নি, কিন্তু তার দৃশ্য সেটা দেখেই অসহায়, অসুস্থ হয়ে পড়ল। লেখক বলছেন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, অর্থাৎ সেন্সিটিভ, সংবেদনশীল। অনেক সময় হয়, সবার হয় না, এটা দেখবে যে তুমি একটা আঘাত পেয়েছো, কেউ আঘাত দিয়ে কথা বলেছে, দেখবে তোমাদের মনে হলো তোমার শুধু শরীরটা খারাপ হয়ে গেল। আমাদের মৃত্যুঞ্জয় সেই গোত্রে। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। বুঝতে পারছো? মানসিক বেদনা আর শারীরিক কষ্ট, দুইয়ের মধ্যে তার শিক্ষা। তাহলে বুঝতে পারছো কি বললাম? যে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। শুধু তাই না, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। আমরা কিন্তু এই মানসিক বেদনা, কষ্টকে কিন্তু গুরুত্ব দিই না, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় কী করেন? তিনি কিন্তু মানসিক কষ্ট আর শারীরিক বেদনা দুইকে যেন মিলিয়ে দেন। এখানেই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাতন্ত্র্য। আপিসে পৌঁছে নিজের ছোট কুষ্ঠিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। দাঁড়িয়ে রাখো, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। কাবু মানে একেবারে অসহায়। সে নিজেকে যেন নিজের মধ্যে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে। বুঝতে পারছো? এটা অস্বস্তি, মানসিক অস্বস্তি, শারীরিক যন্ত্রণা। এর ফলে সে বসতেও পারলো না, উঠে চলে গেল সে কল ঘরে। দরজা বন্ধ করে
বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগড়ে দিল। তাহলে বুঝতে পারছো একটা দৃশ্য কীরকম মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করলো। মানসিক প্রতিক্রিয়া না, তার শারীরিক যন্ত্রণাবোধ, শারীরিক কষ্ট, তার ফলস্বরূপ যা খেয়ে এসেছিল সব তাকে উগড়ে দিতে হলো। পাশের কুঠরি থেকে নিখিল, আমরা আর চরিত্র পাচ্ছি, নিখিল সে অফিসে কাজ করে, তার বন্ধু মতোই, যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। কলঘরে গিয়েছিল, বমি টমি করে ফিরে এসে জল খাচ্ছে, এমন সময় পাশের ঘর থেকে তার বন্ধু নিখিল এসেছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। গ্লাসটা জলটা খেয়ে সে কী করলো, সেই টেবিলে শূন্য গ্লাস নামিয়ে রেখে আকাশের দিকে শূন্য দিকে তাকিল। অর্থাৎ সেই তাকানোর মধ্যে এমন ভাবনা ছিল, সেই ভাবনা যেন, সেই দৃষ্টি যেন এই ইহজগতে নেই, বাস্তবে নেই, একটা যেন কোন সুদূরের কল্পনার রাজ্যে আমাদের মৃত্যুঞ্জয় ভেসে গেছে। আগেই বলেছি যে তার গল্পের মধ্যে মধ্যবিত্তর যে স্বপ্নালুতা আছে, আমাদের মৃত্যুঞ্জয় কিন্তু সেই স্বপ্নের আবেশে ভেসে যাওয়া চরিত্র। আজ সেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দেয়ালের দিকে। তারপরে দেখো, হ্যাঁ, তাহলে কী দাঁড়াচ্ছে, যে সেই দেয়ালের দিকে তাকিয়ে আছে। লেখক বলছেন এবার আমাদের নিখিলের পরিচয় দিচ্ছে। কীভাবে? অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মানে প্রায় একই ডেজিগনেশনে তারা চাকরি করে, এর মধ্যে কোনো কম বেশি নেই। তবে হ্যাঁ, একটু পার্থক্য লেখক বলে দিয়েছেন। মাইনে দুজনের সমান, একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়, মাইনে সমান পায়, কিন্তু একটা বাড়তি কোনো কাজ হয়তো করে মৃত্যুঞ্জয়, আমাদের নিখিল, সেই জন্য 50 টাকা সে বেশি পায়। নিখিলের পরিচয় কী বলছেন লেখক? নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, একটু আলসে প্রকৃতির লোক। একটা জিনিস দেখো, তোমাদের বলি যে আমরা মানুষের চেহারাকে চেহারাই মনে করি, কিন্তু জানো কি যে চেহারার সঙ্গে তার চরিত্র, তার ক্রিয়াকর্মের মিল থাকে। তুমি দেখবে যারা মনে করো ধরো একটু পৃথুল, একটু স্বাস্থ্যবান হয়, তাদের দেখবে কাজকর্মের মধ্যে একটা ঢিলে ঢালা ভাব থাকবে। এটা কিন্তু মানে অন্যভাবে নেবে না, এটাই একটা চরিত্রের বৈশিষ্ট্য। আবার দেখবে যে সেই রোগা, পটকা, লম্বা এরকম যে হয়, দেখবে তার কাজকর্মের মধ্যে একটা গতিময়তা থাকবে, এটা একটা বৈশিষ্ট্য। তো লেখক আমাদের নিখিলের এই চরিত্রের মতো যে তার মানসিকতায় কিন্তু একটা পরিচয় দিচ্ছেন, দেখবো আমরা। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। আন্ডারলাইন করে রাখো, আমাদের এমসিকিউ প্রশ্ন আসে। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। নিখিলের এই বৈশিষ্ট্য, সে কি করবে আগে পরে মাঝে সেটা একটা যেন ব্লু প্রিন্ট করে রেখে দিয়েছে। তার চাকরি জীবনে সে কী করবে ভেবে চিনতে এগোয়, ঠিক সেই রকম চাকরির পরবর্তীকালে সে কী করবে সেটাও যেন তার একটা ছক কষে রাখা হয়েছে। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে কিন্তু প্রত্যেকে পছন্দ করে, দাগিয়ে রাখো। এবং একইভাবে নিখিলও মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, খেয়াল করে দেখো, ভালোবাসা, কিন্তু তার কি বলছেন অবজ্ঞার সঙ্গে। কেন? তার ব্যাখ্যাকে লেখক পরেই দিচ্ছেন। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়,
মৃত্যুঞ্জয় নিরীহ, মানে কারো আগে পাছে সাথে পাছে নেই, শান্ত, ধীর স্থির, দরদি, অনুভূতিপ্রবণ, সহানুভূতিপ্রবণ, ভালো মানুষ বলে নয়, এগুলি আছে। এই জন্য কিন্তু নিখিল তাকে ভালোবাসে না, পছন্দ করে তা না। কি বলেন? সৎ ও সরল বলেও নয়, মৃত্যুঞ্জয় যে সৎ সরল সেই জন্যও না। কেন? মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে, এটা দাগিয়ে রাখো। নিখিল অসাধারণ একটা বৈশিষ্ট্য মৃত্যুঞ্জয়ের মধ্যে দেখেছে এবং সেই বৈশিষ্ট্যের জন্যই তাকে ভালোবাসে। যে ভালোবাসাটার মধ্যে একটা অবজ্ঞা মিশিয়ে আছে। কেন? কি বলছেন? মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পচা ঐতিহ্য। কেন পচা ঐতিহ্য বলছে? অর্থাৎ এমন কিছু কিছু ভাবনা, এমন কিছু কিছু আদর্শ আমরা আবহমানকাল থেকে মনে মনে রেখে দিই, যে ভাবনা, যে আদর্শ কোনো বাস্তবায়িত হবে না। যেমন মনে করো যে সমাজে সবাই সুখে থাকবে, সমাজে সবাই অধিকার ভোগ করবে, সবাই সুখে থাকবে, এটা হয় কখনো? কিন্তু দেখো, আমরা কিন্তু সেই দার্শনিকই বলি, ভাবনাতেই বলি, শুধু অতীতকাল থেকে এই ভাবনা থাকে আমাদের, হলে ভালো হয়, কিন্তু হয় না। কিন্তু মৃত্যুঞ্জয় কী করে? সেটাকেই যেন মনে করে, সে আদর্শটাকেই, সে ঐতিহ্যটাকেই সে বাস্তবে দেখতে চায়। আদৌ কিন্তু সে হওয়া সম্ভব নয়। এই জন্যই নিখিল বলছে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। এই জন্যই তার ভালোবাসার মধ্যে একটা অবজ্ঞা মিশে আছে। আরও কি বলছেন? মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। যে দুর্বল চিত্ত হতো, অর্থাৎ সে যুক্তি ধার ধারত না, তাহলে পরে হয়তো নিখিল এরকম তাকে নাও করতো, তাকে অবজ্ঞা করতো না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞা করে দিত, তার সে মিটে যেত। কিন্তু না, কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়। শ্লথ, ধীর, কিন্তু নিস্তেজ নয়। জোরালো যুক্তি আছে একটা, এখানেই কিন্তু মৃত্যুঞ্জয়ের বৈশিষ্ট্য। এই জন্য আমাদের নিখিল তার সঙ্গে পেরিয়ে ওঠে না। দেখব একটু পরে দিয়েছে, শক্তির একটা উৎস আছে তার মধ্যে, সে যে ভাবে, সে ভাবনার মধ্যে একটা যুক্তি আছে, একটা তেজ শক্তি লুকিয়ে আছে। অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। লেখক ব্যাখ্যা করে বলছেন যে ওই শক্তি ক্ষয় হয়েছে যুগ যুগ ধরে, কারণ যত বাস্তবায়িত হয়নি, কিন্তু ক্ষয় হয়ে গেলেও নিঃশেষ হয়নি। সেটা যেন মৃত্যুঞ্জয়ের মধ্যে রূপ পায়, প্রকাশ পায়। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। বুঝতে পারছ? মৃত্যুঞ্জয়ের যুক্তি এমনই জোরালো, এমনই সুগভীর, সেই যুক্তির কাছে নিখিল তার বাস্তব দৃষ্টি দিয়েও, বাস্তব যুক্তি দিয়েও সে পরাস্ত হয়ে যায়, কাবু হয়ে যায়, পারে না। মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। এখন পরিরাজ দেখো কি করছে। সে ওই মুহূর্তে হেরে যাওয়ার পরে মনে মনে ভাবে, সত্যিই তো মৃত্যুঞ্জয়ের মতো আমার ভাবনা হলেই ভালো হতো। অর্থাৎ সে মনে মনে কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছে হার স্বীকার করে নেয়। এমনই মৃত্যুঞ্জয়ের ভাবনায় যে তার যুক্তির সেই দৃঢ়তা, যুক্তি জোরালো। মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। বুঝতে পারছো যে এক ঝলক ওই মৃত্যুঞ্জয়কে দেখেই এগুলি কিন্তু মনে মনে কিন্তু সে
আলোচনা করেছে, মনে ভেবেছে। এইবার সরাসরি মৃত্যুঞ্জয়কে দেখে তার কী মনে হলো সেটাই বলছে। কী অনুমান করতে পারছে? বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ দৈহিক নয়, মানসিক সংঘর্ষ হয়েছে। কীরকম? এবং শ্বাসস্মৃতি আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সে স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্যে। খুব সুন্দর উপমা দিয়েছেন লেখক। কখন খেয়াল করেছো কি? যে ধরো একটা স্বচ্ছ কাঁচের জানালা, সেই জানালা দেখবে একটা মৌমাছি বের হওয়ার জন্য বারবার সে ঠুকর খাচ্ছে, আঘাত করছে, অথচ পাশেই দেখা যাবে একটা পাল্লা খোলা আছে। মাছিটা যদি ওখানে ঠোকর বারবার না খেয়ে একটু ধরো ওই 5-7 ইঞ্চি সরে এসে সে যায়, সে কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু কি ওই বলছেন যে মাথা করে ঘুরছে সে স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্যে। কিন্তু ওই মাছিটির মতো অকারণ, এরকম তার কষ্টকর কথা নয়। আজকে মৃত্যুঞ্জয় যে ভাবনায় ভাবিত হয়ে যে দৃশ্য দেখে আজকে মানসিকভাবে কাতর হয়ে পড়েছে, বিবশ হয়ে পড়েছে, যে মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণায় সে যন্ত্রণাগ্রস্ত, এটা হওয়ার কথা নয়। কেন? সে যদি ওই সরল সমস্যার একটু ভিন্ন পথে ভাবে যে এই পরিস্থিতিতে এই সময় মানুষের এই দুরবস্থা হওয়াটা অসম্ভব নয়, এই অসম্ভব নয় এই ভাবনা সে ভাবতে পারছে না। কেন? ওই মাছির মতো সে একটা দিকেই সে আটকে আছে, এর বাইরে বের হতে পারছে না। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। বেশ সন্তর্পণে। কেন? বুঝতে পারছো? নিখিল জানে যে মৃত্যু যেমন সংবেদনশীল, আবেগপ্রবণ, হঠাৎ কিছু বলতে পারে বা কিছু ঘটে যেতে পারে। তাই বেশ সতর্ক হয়ে সাবধানে প্রশ্ন করল, কি হলো হে তোমার? দাগিয়ে রাখো। মরে গেল, না খেয়ে মরে গেল। খেয়াল করে দেখো প্রতিক্রিয়াটি কীরকম। মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। কথা নয় না, আর্তনাদ কখন করি আমরা? যখন আমরা ভয়ঙ্কর বিপদগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়ি, যখন যুক্তি বুদ্ধি কোনো কিছুতেই সমাধান করতে পারি না, অতল অন্ধকারে গহ্বরে তলিয়ে যায়, তখনই কিন্তু আমাদের আর্তনাদ বেরিয়ে আসে। এবং মৃত্যুঞ্জয় নিখিলের সেই প্রশ্নে উত্তর দিচ্ছে, মরে গেল, না খেয়ে মরে গেল। যেন উত্তর নয়, কথা নয়, কি এটা? আর্তনাদ। আমাদের আজকে এটুকুই থাক, দাগিয়ে রাখো। যেটুকু পড়লাম এটুকু ভালো করে পড়বে, আমরা পরবর্তীতে পরের অংশ শুরু করব। তোমরা এই লকডাউন পিরিয়ডে বাড়ির বাইরে বের হবে না, বাড়িতে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক।